বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু এই মাসের অ্যাসিভার্স থেকে। তোমরা ভিডিও স্ক্রিনের উপরে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা গুরুত্বপূর্ণ। আমরা একের দাগের প্রশ্ন দেখব। গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক কী ছিল? এখানে আছে গুরুর, বল্লম, ময়ূর আর সূর্য। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক কী ছিল? তো দেখো, গুপ্ত রাজবংশের জনপ্রিয় শাসন প্রতীক ছিল কিন্তু এই যে গরুর আছে, এই গরুর কিন্তু এর সঠিক উত্তর। পাশাপাশি আমরা যদি একটু দেখি তাহলে বলতে পারি যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। ওকে, আর গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। আর তোমার বিষ্ণুগুপ্ত ছিলেন কিন্তু গুপ্ত বংশের শেষ সম্রাট। সবগুলো কিন্তু বলে দিলাম। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো একের দাগের প্রশ্ন দেখলাম, আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব। ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেন প্রশান্তচন্দ্র মহলানবিশ, দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু আর অসবর্ণ স্মিথ। ভারতের জাতীয় আয় প্রথম গণনা করেন দাদাভাই নৌরোজি। ওকে, দাদাভাই নৌরোজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলেও অভিহিত করা হয়। তাহলে এর সঠিক উত্তর আমরা পেলাম বিদ্যাগ। ঠিক আছে, আমরা চলে যাব পরের প্রশ্নে, তিনের দাগের প্রশ্ন। তিনের দাগের প্রশ্ন আছে দেখো, জলে ডোবানো লাঠিকে বাঁকা দেখায় কেন? মানে কোন ধর্মের জন্য এই জলে ডোবানো লাঠিকে বাঁকা দেখায়? প্রতিফলন, প্রতিসরণ, সমবর্তন আর অপবর্তন। তো এখানে জলে ডোবানো লাঠিকে বাঁকা দেখায় কারণ একমাত্র একটা কারণ হচ্ছে আলোর প্রতিসরণ, অর্থাৎ বিদ্যা কিন্তু এর সঠিক উত্তর। আমরা চারের দিকের প্রশ্ন নেব। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? জাড্যের ধারণা পাওয়া যায়, বলের গাণিতিক রূপ আর ভরবেগ আর বলের একক। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্যের ধারণা পাওয়া যায়, অর্থাৎ এই জায়গায় যে এর দাগ আছে, এর দাগ কিন্তু এর সঠিক উত্তর। স্যার আইজাক নিউটন 1687 সালে নিউটনের প্রথম সূত্র ধারণা দেন। কত সালটা কিন্তু 1687, এটা মনে রাখবে। নিউটনের প্রথম সূত্র আমরা কি পাই? যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগ সরেখায় চলতে থাকবে। এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো স্যার আইজাক নিউটন কিন্তু এই সূত্রটা প্রথম তিনি 1687 সালে কিন্তু এই সূত্র সম্পর্কে একটা ধারণা দেন। আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখব পাঁচের দাগের প্রশ্ন। পাঁচের দাগের প্রশ্ন আছে দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটির সবথেকে বেশি উপকূল ভাগ রয়েছে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কিন্তু সবচেয়ে উপকূল ভাগের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছয়ের দাগের প্রশ্ন দেখব। নিচের কোন ক্রমটি হিমালয়ের দক্ষিণ থেকে উত্তর দিকে যায়? কারাক্রম, লাদাখ, জাস্কার, এটা হচ্ছে প্রিপাঞ্জাল, লাদাখ, জাস্কার, প্রিপাঞ্জাল, কারাক্রম। এখানে আছে জাস্কার, প্রিপাঞ্জাল, কারাক্রম, লাদাখ, আর প্রিপাঞ্জাল, জাস্কার, লাদাখ আর কারাক্রম। তো এখানে প্রশ্নটা ভালো করে বুঝবে, কোন ক্রমটি হিমালয়ের দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। এই যে প্রশ্নটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা। তো এখানে আমরা ছয়ের দাগের সঠিক উত্তর নেব কি? তো এখানে সঠিক উত্তর নেব এই ডির দাগ, প্রিপাঞ্জাল, জাস্কার, লাদাখ আর কারাক্রম। ছয়ের দাগ হবে কিন্তু, ছয়ের ডি হবে কিন্তু এখানে সঠিক উত্তর। এই ক্রমটি কিন্তু সবসময় মনে রাখবে, এই ক্রমটি কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে। আমরা চলে যাব সাতের দাগের প্রশ্নে। সাতের দাগের প্রশ্ন আছে দেখো, পরিকল্পনা কমিশন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সংবিধান প্রতিষ্ঠান, অরাজনৈতিক প্রতিষ্ঠান আর অসাংবিধানিক প্রতিষ্ঠান। তো এখানে এই পরিকল্পনা কমিশন এটা একটি কি? তো এটা কিন্তু পরিকল্পনা কমিশন একটি কিন্তু অসাংবিধানিক প্রতিষ্ঠান। ওকে, এই যে ডির দাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। 1950 সালে এই পরিকল্পনা কমিশন কিন্তু প্রতিষ্ঠিত হয়। সালটা মনে রাখবে ভালো করে, 1950 সালে কিন্তু পরিকল্পনা কমিশন গঠিত হয়। আমরা চলে যাব পরের প্রশ্নে, আটের দাগের প্রশ্নে। আটের দাগের প্রশ্ন আছে দেখো, মানব শরীরের কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে? এখানে আছে বেসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল আর লিম্ফোসাইট। তো ইউসিনোফিল শ্বেত রক্তকণিকা এটা কিন্তু অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, অর্থাৎ বিদ্যা কিন্তু এর সঠিক উত্তর। আমরা নয়ের দাগের প্রশ্নে চলে যাব।
9 দাগের প্রশ্ন আছে দেখো, আইন অমান্য আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? 30 সালে, 31 সালে, 32 সালে আর 20 সালে। তো আইন অমান্য আন্দোলন, এটা কিন্তু তোমরা সবাই জানো আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়, মানে কবে সংগঠিত হয়, তো এটা তোমরা অবশ্যই জানো। আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়েছিল কিন্তু 1930 সালে, অর্থাৎ এর দাগ কিন্তু এখানে সঠিক উত্তর। এই আন্দোলনের উদ্দেশ্য হলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস উপায়ে লবণ আইন ভঙ্গ করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দাগ কিন্তু এখানে সঠিক উত্তর 1930 সালে। আমরা চলে যাবো 10 দাগের প্রশ্নে। 10 দাগের প্রশ্নটা দেখো, খুব সুন্দর প্রশ্ন, আর এরকম প্রশ্ন শুধুমাত্র আর এডুকেশন স্কুল কালেক্ট করে, আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বারবার করে বলছি, যারা কর্মসংস্থান, কর্মক্ষেত্র, অ্যাসিভার্স, পেশা প্রবেশ, সাফল্য, এই বইগুলো যারা সলভ করবে, ঠিক ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছিলে সেখান থেকে এই পর্যন্ত যতগুলো প্রশ্ন সবগুলো যদি ফলো করো বা সেইগুলো যদি তুমি মানে প্র্যাকটিস করো, তাহলে তোমার কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে এবং সেখান থেকে তুমি কিন্তু সহজেই দেখেই উত্তর করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো, অ্যাসিভার্স তো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তোমরা যদি কালেক্ট করতে চাও তাহলে আর এডুকেশন স্কুলের কাছে ফোন করবে অবশ্যই। ফর্ম ফিল আপ থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো প্র্যাকটিস সেট আছে সবগুলোই কিন্তু আর এডুকেশন স্কুলের সংগ্রহে আছে। আমরা 10 দাগের প্রশ্ন দেখব, চৌথ নামক কর ব্যবস্থা কে চালু করেন? আলাউদ্দিন খলজি, শম্ভুজি, শিবাজি, ঔরঙ্গজেব। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? চৌথ নামক কর ব্যবস্থা চালু করেন কিন্তু শিবাজি। সুন্দর প্রশ্ন, কিন্তু এইসব প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা 11 দাগের প্রশ্ন দেখব, আমেরিকা যুক্তরাষ্ট্র জাতীয় খেলা কোনটি? আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কোনটি? হকি, ফুটবল, বেসবল আর ভলিবল। তো এখানে 11 দাগের সঠিক উত্তর, আমেরিকা যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা হচ্ছে বেসবল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধা কিন্তু সঠিক উত্তর। আমরা 12 দাগের প্রশ্ন দেখব, রিভার অফ স্মোক বইটি কার লেখা? শশী থারুর, ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ আর শেখ আখতার হোসেন। তো রিভার অফ স্মোক বইটি কিন্তু লিখেছেন অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের অন্যান্য উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে কিন্তু আছে দ্য সার্কেল অফ রিজন, দ্য শ্যাডো লাইন্স, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য গ্লাস প্লেস ইত্যাদি বইগুলো কিন্তু অমিতাভ ঘোষের লেখা। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ, অর্থাৎ সিদ্ধা খাবে কিন্তু সঠিক উত্তর। 12 দাগের সঠিক উত্তর হচ্ছে অমিতাভ ঘোষ। আমরা 13 দাগের প্রশ্ন দেখব, তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। 13 দাগের প্রশ্ন আছে দেখো, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? লুসান, লন্ডন, মাদ্রিদ আর কুয়েত সিটি। তো এখানে প্রশ্নটা সুন্দর প্রশ্ন, কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত। এটি কিন্তু 1894 সালে প্রতিষ্ঠিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো এর সঠিক উত্তর হবে কিন্তু লুসান। কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লুসান। 14 দাগের প্রশ্ন দেখব, এই রকম প্রশ্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 14 দাগের প্রশ্ন, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, আনসারি, বদরুদ্দিন তৈয়বজি আর ফজলুল হক। তো তোমার এখানে 14 দাগের সঠিক উত্তর কী হবে? কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন কিন্তু বদরুদ্দিন তৈয়বজি, অর্থাৎ সিদ্ধা কিন্তু হবে সঠিক উত্তর। আমরা 15 দাগের প্রশ্ন চলে যাব। 15 দাগের প্রশ্ন আছে দেখো, 15 দাগের প্রশ্ন আছে, মোহিনী অট্টম নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মণিপুর, কেরল, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আশা করি সবাই জানো, মোহিনী অট্টম এটা কিন্তু কেরলের লোকনৃত্য। ঠিক আছে, মোহিনী অট্টম নৃত্য হচ্ছে কেরল রাজ্যের সঙ্গেই সম্পর্কিত। মোহিনী অট্টম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মন্ত্রমুগ্ধের মৃত্যু। ওকে, মোহিনী অট্টম নৃত্যের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীরা হলেন সুনন্দা নায়ার, জয়াপ্রভা মেনন প্রভৃতি কিন্তু এই মোহিনী অট্টম নৃত্যের সঙ্গে কিন্তু জড়িত। তো এটা কিন্তু কেরল রাজ্যের নৃত্য। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই যে দিয়েছে, কাল প্যাঁচা নিচের কোন ব্যক্তির ছদ্মনাম? বিনয় ঘোষ, মনীষ ঘটক, বলাইচাঁদ মুখোপাধ্যায়, নিহারঞ্জন গুপ্ত। তো তোমার এখানে 16 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কাল প্যাঁচা এটা কার ছদ্মনাম? তো এটা কিন্তু কাল প্যাঁচা, এটা কিন্তু বিনয় ঘোষের ছদ্মনাম, অর্থাৎ এর দাগ কিন্তু এর সঠিক উত্তর। বিনয় ঘোষের ছদ্মনাম হচ্ছে কাল প্যাঁচা। চলো আমরা 17 দাগের প্রশ্নে চলে যাই। 17 দাগের প্রশ্ন আছে দেখো, IUCN এর পুরো কথাটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনাইটেড ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারেস্ট ইউনাইটেড ফর কনজারভেশন অফ নেচার, আর এখানে আছে কোনটি নয়। তো এই প্রশ্ন, অর্থাৎ IUCN এর পুরো কথা হচ্ছে, এর অপশানটার সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।
ঠিক আছে, এর দাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। পাশাপাশি একটু মনে রাখবে এই IUCN এর সদর দপ্তর কোথায়, তো সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত এর সদর দপ্তর, এটাও কিন্তু পাশাপাশি মনে রাখবে। আমরা 18 দাগের প্রশ্নে চলে যাব। 18 দাগের প্রশ্ন আছে দেখো, কোন কমিটির সুপারিশে আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়? তেন্ডুলকর কমিটি, সারকারিয়া কমিটি, লক্ষ্মী সিংভি কমিটি আর বঙ্গরাজন কমিটি। তো এখানে এখানে দেখেছো, এখানে বিড অপশান সারকারিয়া কমিটি। এই সারকারিয়া কমিটির সুপারিশে কিন্তু আন্তঃরাজ্য পরিষদ গঠিত হয়, অর্থাৎ তোমার এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আশা করি বুঝতে পেরেছো। চলো 19 দাগের প্রশ্ন দেখি। হরপ্পার কোথায় একমাত্র ধান চাষের নিদর্শন পাওয়া যায়? এখানে আছে লোথার, কালীবঙ্গান, রোপার আর রাখিগাড়ি। তো এখানে হরপ্পার কোথায় একমাত্র ধান চাষের নিদর্শন পাওয়া যায়? তো 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু হরপ্পার লোথালে একমাত্র ধান চাষ সম্পর্কিত নিদর্শন পাওয়া যায়, লোথাল। অর্থাৎ এই যে এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্ন আছে, চিত্রকূট জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় আর কর্ণাটক। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? চিত্রাকূট জলপ্রপাতটি কিন্তু এই ছত্তিশগড় রাজ্যে অবস্থিত, অর্থাৎ সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই জলপ্রপাতটি কিন্তু ইন্দ্রাবতী নদীর ওপরে অবস্থিত। 21 দাগের প্রশ্ন আছে, কমরেড পত্রিকা প্রথম প্রকাশ করেন সুভাষচন্দ্র বসু, জাকির হোসেন, নরেন্দ্র দেব আর মোহাম্মদ আলী। তো 21 দাগের এই প্রশ্নের সঠিক উত্তর হবে কমরেড পত্রিকা প্রথম প্রকাশ করেন কিন্তু এই যে মোহাম্মদ আলী আছে, মোহাম্মদ আলী কিন্তু এর সঠিক উত্তর, ডির দাগ। আমরা 22 দাগের প্রশ্ন দেখব। সম্প্রতি প্রয়াত রতন টাটা কত সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন? পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন রতন টাটা কত সালে? 2008 সালে, 2009 সালে, 2010 সালে, 2012 সালে। তো এখানে পদ্মবিভূষণ সম্মান কিন্তু ভালো করে বুঝবে। তাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি প্রয়াত রতন টাটা এটা কিন্তু 2008 সালে কিন্তু পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ও মানব হিতৈষী ছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমার এখানে সঠিক উত্তর তোমরা কী পেলে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু 2008 সালে, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 23 দাগের প্রশ্নে চলে যায়। 23 প্রশ্ন আছে দেখো, সম্প্রতি কোন দেশের এনজিও প্রতিষ্ঠান 2024 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন? ব্রাজিল, পেরু, জাপান, আজারবাইজান। তো এখানে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার পেলেও কিন্তু জাপানের নিহন হিদানকিও। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করে এই জাপানি গোষ্ঠী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাবো। চলো আমরা 24 দাগের প্রশ্নে চলে যাই। 24 প্রশ্ন আছে দেখো, সম্প্রতি কে 2024 সালে SASTRA অর্থাৎ শাস্ত্রা রামানুজন প্রাইজে ভূষিত হলেন? এখানে আছে ভি শ্রীনিবাসন, আলেকজান্ডার দুন, প্রিন্স হ্যারি, গিনা জাস্টাস। তো সম্প্রতি আলেকজান্ডার দুন 2024 সালে শাস্ত্রা রামানুজ প্রাইজে ভূষিত হলেন। ওকে, তাহলে তোমার এখানে তাহলে সঠিক উত্তর পেলাম কিন্তু এর দাগ, শ্রীনিবাসন, ভি শ্রীনিবাসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে দেখো, এখানে সম্প্রতি কোন মন্ত্রক টোবাকো ফ্রি ইউথ ক্যাম্পিং 2.0 নামক প্রচার অভিযান চালু করেছে? কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় গৃহ নগর বিষয়ক মন্ত্রক, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তো এখানে 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আমরা জেনারেল স্টাডিজ পেলাম। তো তোমরা অবশ্যই জানো 25টা জেনারেল স্টাডিজ, 25টা রিজনিং, 25টা অঙ্ক, আর সঙ্গে থাকে 10 নম্বর ইংরেজি। এই মোট 85 নম্বরের ফুল প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। এখন আমরা 25টা জেনারেল স্টাডিজ করলাম। এরপরে যে 10টা ইংরেজি আসে সেই 10টা ইংরেজি কিন্তু আমরা করব না, কারণ আর এডুকেশন স্কুল ইংরেজি করায় না। আমরা চলে যাব 25 দাগের পরে 10টা ইংরেজি বাদ দিয়ে পরে যে প্রশ্ন আছে, অর্থাৎ 25 আর 10 35, 36 দাগ থেকে কিন্তু আমরা পরের প্রশ্ন দেখব। চলো আমরা 36 দাগের প্রশ্নে চলে যাই। তো এবার আমরা রিজনিংয়ের প্রশ্ন সমাধান করব। 36 থেকে আছে কিন্তু রিজনিংয়ের প্রশ্ন। 36 দাগের প্রশ্ন আছে দেখো, 2 4 8 3 9 27 4 16, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা কি করব? তো দেখো 2 4 8 অর্থাৎ 2 দ্বিগুণে 4, 4 দিনও 8। দেখো 3 3 9, 3 9 27, ঠিক 4 4 16, 4 16 64 হবে, অর্থাৎ 64 হবে কিন্তু এখানে, অর্থাৎ সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। 37 দাগের প্রশ্ন আছে দেখো, 4 is 10 কে 28 এন
তারপর 82 কিউ, তারপরে এখানে কি বসবে? তো প্রথমে তুমি এই লেটারগুলো দেখো, এইচ থেকে কেতে যাও, তাহলে এখানে এইচ, আই আর জে কিন্তু বাদ। তারপর কে থেকে এনে যাও, কে এল, তারপরে এম, তারপরে এনে কিন্তু এনের পরে কিউ যাও, ও পি বাদ গেল, তাহলে কিউ। সেমভাবে দুটো করে লেটার বাদ দিয়ে যদি আমরা পরের এটা দেখি, তাহলে এখানে বলতে পারবো কিউ এর পরে আর বাদ, এস বাদ, তাহলে এখানে আমার টি হবে। অর্থাৎ যে সংখ্যা বসবে তারপরে কিন্তু টি হবে। তো দেখো এখানে 248 টি আছে, 244 টি আছে, তার মানে এই দূরত্বে যে কোনো একটা হবে, এটা আর এটা হবে না কিন্তু। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে দেখব কীভাবে এটা সমাধান করেছে। যদি আমরা এরকম করি, 3-এর মাথায় 1 দেই প্লাস 1, তাহলে আমরা 4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 3-এর মাথায় আমরা 2 দেবো যোগ 1 দেবো, তাহলে আমরা 10 পাচ্ছি। ঠিক আছে, তো 3-এর মাথায় 3 দেবো, 3 × 9 3 × 27, তার সঙ্গে কিন্তু 1 যোগ করছি, তাহলে আমরা 28 পাচ্ছি। ওকে, 3-এর কিউ হয়ে গেলে এবার 3-এর মাথায় 4 দেবো, অর্থাৎ 3-এর বিউট করলে হবে কত? 3 × 9 3 × 27, 3 × 27 81, 81-এর সঙ্গে 1 যোগ করব, তাহলে হচ্ছে কত? 82। তো এটা কিন্তু 82 আছে। তাহলে এবার কি করব? 3-এর মাথায় আমরা 5 দেব, অর্থাৎ 82কে এই 81কে আমরা 3 দ্বারা গুণ করলে কত হবে? 81কে 3 দ্বারা গুণ করলে 3 × 1 = 3, 3 × 8 = 24, অর্থাৎ 241 243 হবে। তার সঙ্গে 1 যোগ করলে কত হবে? 1 যোগ করলে হয়ে যাবে 244। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে হয়ে যাবে 244টি। এইভাবে কিন্তু এই রিজনিংগুলো সহজে সমাধান করা যায়। তার মানে বিদ্যাক হবে কিন্তু এখানে সঠিক উত্তর। চলো আমরা 8 দাগের প্রশ্নে চলে যাই। এরকম রিজনিং যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি নিজে তৈরি করে নিতে পারবে। দেখো এখন অনেক যথেষ্ট কিন্তু সময় আছে, আর এগুলো কালেক্ট করে যদি তুমি পড়তে পারো, যদি তুমি সমাধান করতে পারো, তাহলে কিন্তু তুমি সত্যি একটা কিন্তু নির্দিষ্ট স্থানে কিন্তু দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে, তুমি তোমার যে মূল লক্ষ্য আছে সেই মূল লক্ষ্যে কিন্তু তুমি সহজে চলে যেতে পারবে, যদি এইরকম প্র্যাকটিস সেট তুমি গুছিয়ে প্র্যাকটিস করতে পারো। যদি এরকম প্র্যাকটিস সেট চাও, তাহলে কিন্তু আর এডুকেশন স্কুলের কাছে কিন্তু সংগ্রহ করা আছে। তুমি যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, সেখান থেকে এ পর্যন্ত কিন্তু অ্যাসিভার্স, কর্মসংস্থান, কর্মক্ষেত্র সব কিছু কিন্তু কালেক্ট করা আছে। তুমি যদি চাও তাহলে 85 3টি 9 82 506 এই নম্বরে ফোন করতে পারো। 85 3টি 9 82 506 এই নাম্বারে, 8599 82506 এই নাম্বারে তুমি ফোন করতে পারো, এবং এরকম প্রশ্ন কালেক্ট করে তুমি কিন্তু সেগুলো তৈরি করতে পারো। আমরা 8 দাগের প্রশ্ন দেখব। প্রশ্নচিহ্ন স্থানে সঠিক বর্ণগুচ্ছটি বসান। এখানে যে প্রশ্নচিহ্ন স্থান আছে, মানে এই জায়গায় যে চিহ্ন আছে, সেই জায়গাটায় তোমার মানে এই জায়গাটায় কী বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তা তুমি এই জায়গাটায় কী বসবে তুমি কীভাবে নির্ণয় করবে? দেখো একদম সহজ এসব প্রশ্ন। এরকম প্র্যাকটিস সেট তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। এই জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু বারে বারে কিন্তু প্র্যাকটিস করতে হয়। এখানে দেখো এই যে PNX, এটা দেখো উল্টো করে লিখেছে XNP, অর্থাৎ শেষেরটা প্রথমে দিয়েছে, তারপর মিডিলে আছে, তারপর পিটা আছে, এখানে কিন্তু পরে দিয়েছে। দেখো এখানে পরে দিয়েছে, তার মানে এই টিটা কিন্তু তোমার বাদ রেখেছে। সেমভাবে তুমি এখানে বিটা বাদ দিয়ে রাখবে। ঠিক আছে, তো বিটা বাদ দিয়ে রেখে এখানে তুমি কি করবে? ডাব্লু দেবে, তারপর দেবে সি, তারপরে দেবে ইউ। ওকে, WCU। এখন তোমার উত্তরে চলে যেতে হবে। দেখো WCU আছে কিন্তু এখানে, অর্থাৎ বিদ্যাক কিন্তু সঠিক উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এখানে কিন্তু টি নাথিং, বিও না, টি এবং বি কিন্তু নিতে হবে না। ওকে, 39 দাগের প্রশ্ন দেখো তো। প্রশ্নটা কত একটা মজাদায়ক প্রশ্ন, এবং খুব উত্তরটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা উত্তর। আমরা 39 দাগের প্রশ্ন দেখব। 39 দাগের প্রশ্ন আছে, দেখো প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে আছে 33 36 21 জিজ্ঞাসা চিহ্ন। তো তুমি এটাকে কি করবে? তো এইটা কিছুই না, এটা তোমাকে একটা বিষয় দেখো এই জায়গাটায় খুব সহজে তুমি এটাকে নির্ণয় করতে পারবে। এই 3 আর 3 তুমি যোগ করো, যোগ করলে হচ্ছে 6, আর 6-এর স্কোয়ার করো তাহলে 36 পাচ্ছ। সেমভাবে 2 আর 1 যোগ করো 3, 3-এর স্কোয়ার করো তাহলে তুমি পাবে 9। দেখো এইটা কিন্তু দিদ্দাক হবে সঠিক উত্তর। এইটা এমন একটা বিষয় যেটা কিন্তু তোমাকে ভাবনা চিন্তা করে তুমি হয়তো শেষে 26 দিলে, এরকম কিন্তু তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, তো তোমাদের এইরকম যত তুমি এরকম প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি উন্নতি লাভ করবে নিজেকে। 40 দাগের প্রশ্ন আছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। যদি এ বলতে প্লাস, বি বলতে বিয়োগ, সি বলতে গুণ, তাহলে এটার থেকে তুমি কি পাবে? এই জিজ্ঞাসা চিহ্ন স্থান তোমার কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। সুন্দর একটি প্রশ্ন। এ বলতে বোঝায় প্লাস, তাহলে আমরা এখানে একটা প্লাস দেবো, আর বি বলতে বোঝায় বিয়োগ, তো আমরা এখানে একটা বিয়োগ দেবো। সি বলতে বোঝায় গুণ, তো আমরা এখানে একটা গুণ দেবো, এখানেও একটা গুণ দেবো। এখন গুণের জিনিসটা আগে করতে হয়, তো এখানে আমরা এই 10 আর 4 যদি গুণ করি তাহলে আমরা পাবো কত? 40। ওকে, তারপরে এই দেখো এখানে যোগ দিলাম। এবারে গুণটা, এখানেও গুণটা আগে করবো, তো এইটার এটা গুণ করলে কত হয়? 4 4 16। ওকে, তারপরে বিয়োগ 6। এবারে তুমি কি করবে? 40 আর 16 যোগ করলে কত হয়? 56। 56 থেকে 6টা বাদ দাও, তাহলে পাবে 50। তো এখানে কিন্তু 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু
বিদ্যাগ, অর্থাৎ 50 হবে তোমার প্রশ্নের সঠিক উত্তর। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। 41 দাগের প্রশ্ন আছে দেখো, ফিঙ্গার এখানে আছে DGLECP এই কোডে লেখা হয়, তাহলে এই KIDNEY একে কী করে লেখা হবে? তো তোমার এটা কি করবে দেখো, আমরা যদি এই জায়গার থেকে এফের থেকে ডিতে যাই, তাহলে দেখো CDEF অর্থাৎ এক ঘর কিন্তু আগে আসছে এই ডি, তার মানে তোমার এখানে কি হবে, তাহলে তুমি এই জায়গার থেকে কে আসে, তাহলে কে সমান সমান তুমি কি লিখবে, কে সমান সমান লিখবে আই। ওকে, তাহলে দেখো আয়ের পরে জে, জের পরে কে কিন্তু। ওকে, এবারে তোমার এই জায়গাটায় আছে আই, এখানে আছে জি, তাহলে GHI। তো আমার এই জায়গাটায় কী লিখবো, তাহলে আই আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি জি। ঠিক আছে, এবারে এখানে দেখো ডি আছে, ডি সমান কী লিখতে পারি, ডি সমান লিখতে পারি এখানে দেখো এল এর থেকে এনে আসতে হবে, LMN। ওকে, তাহলে এখানে আমার ডি আছে, তাহলে আমরা এখানে যদি বি দিই, তাহলে দেখো BCD। ওকে, সেমভাবে আমরা যদি থেকে আসি এখানে জি, তাহলে EFG। তো এখানে আমার আছে ডির পরে এন আছে, তাহলে এন এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, তো এখানে আমরা লিখতে পারি LMN, অর্থাৎ IGBL হচ্ছে কিন্তু। তো IGBL আছে কোনটায়, দেখো IGBL আছে এটাই, IGBL কিন্তু আর কোনোটাই নেই, অর্থাৎ এ নেই, সি নেই, ডি নেই, IGBL আছে কিন্তু বিতে। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আর বেশি দূর এগাতে হবে না এটা নিয়ে। এটা কিন্তু রিজনিংয়ে তোমার সময় বাঁচানোর কিন্তু এরকমভাবে তোমাকে বাঁচাতে হবে। উত্তর মিলে গেলেই তোমাকে ওটার সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় ক্লস করে পরের প্রশ্ন চলে যেতে হবে। 42 জায়গার প্রশ্ন আছে দেখো, প্রশ্ন চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? 5, 24, 8 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে 5-এর হোল স্কোয়ার করলে 25 হয়, 25 থেকে তুমি 1 বাদ দাও, তাহলে তুমি পাবে 24। ওকে, ঠিক 8-এর হোল স্কোয়ার করলে পাবে 64, 64-তে 1 বাদ দাও, তাহলে তুমি পাবে কত, এই জায়গাটা 63। অর্থাৎ তুমি এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে, 63। দিক হবে কিন্তু সঠিক উত্তর। এভাবেতে কিন্তু এইসব প্রশ্নের সঠিক উত্তর সমাধান করা যায়। আমরা 43 দাগের প্রশ্নে চলে যাব। 43 দাগের প্রশ্ন আছে দেখো, লাইন স্কোয়ার এরিয়া জিজ্ঞাসা চিহ্ন। তো এইরকম প্রশ্ন কিন্তু আমরা অনেকবার করেছি, অনেকবার এরকম আমাদের এই চ্যানেলে কিন্তু করেছি, তাই এইসবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লাইন স্কোয়ার হলে এরিয়া হবে মানে সার্কেল, অর্থাৎ এখানে এই যে বৃত্ত আছে, মানে এর দাগে কিন্তু এখানে সঠিক উত্তর সার্কেল। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখবো, 44 দাগের প্রশ্ন। 44 দাগের প্রশ্ন আছে, নিচের কোন বিকল্পটির প্রদত্ত শব্দের অক্ষরগুলো দ্বারা গঠিত নয়? তো এখানে যে এটা আছে, এটা দ্বারা নিচের কোন শব্দটি গঠন করা যাবে না সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো 44 দাগের সঠিক উত্তর তাহলে আমরা নেব কি, এখানে দেখো এখানে 44 দাগের সঠিক উত্তর, এই জায়গায় যে বির অপশান আছে, এখানে দেখো এন আছে, এন কিন্তু এর মধ্যে নেই। এই যে লেখাটা, এই যে AUTO দিয়ে AUTOMATICALLY আছে, এন কিন্তু নেই, তাই আমার এটা সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। এটা কিন্তু আমার লেখা সম্ভব নয়, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। এইগুলো কিন্তু খুবই জ্বালাতন করে এরকম প্রশ্নগুলো, ঠিক আছে, যেগুলো কিন্তু তোমাদের খুঁজতে বুঝতে অসুবিধা হয়ে যায়। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এক তো সময় যাবে, আরেকটা তুমি ওখান থেকে ঠিক করে উত্তর করতে গেলে কিন্তু তোমার অনেকটা সমস্যায় দাঁড়ায়, ঠিক আছে, তাই তুমি সময় নষ্ট করবে না। সময় এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। আমরা চলে যাব 45 দাগের প্রশ্নে। 45-এর প্রশ্ন আছে, নিচের 4টি ভেনচিত্র দেওয়া হলো, কোন চিত্রটি নিচের সম্পর্কগুলির সঙ্গে ঠিক মিলে যাচ্ছে তা নির্দেশ করো। তো এখানে দেশ, শহর, রাজ্য। তো 45 দাগের সঠিক উত্তর কী হবে, তো এখানে তোমার দেশ, শহর, রাজ্য। তো এখানে আমরা যদি দেখি, তাহলে আমরা দিক কিন্তু এর সঠিক উত্তর নিতে পারি। আমরা চলে যাবো 46-এর প্রশ্নে। 46 দাগের প্রশ্ন আছে দেখো, প্রশ্ন চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে 4, 9, 25, তারপরে 121, 169, 290, 361। তো এখানে 2 দিনও 4, 3 তিরিকে 9, 2 দিনও 4, 3 তিরিকে 9, 5 5 25। তো এখানে সম্ভবত 7 হবে, 7-এর স্কোয়ার হলে 49 হয়, 11-এর স্কোয়ার হলে 121 হয়। মৌলিক সংখ্যাগুলো নিয়েছে, 13-এর স্কোয়ার, এখানে 17-এর স্কোয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে 19-এর স্কোয়ার। তো এইগুলো কিন্তু এরকমভাবে নিয়েছে, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার, 11-এর স্কোয়ার, 13-এর স্কোয়ার, 17, 19, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলোর পরস্পর মৌলিক সংখ্যাগুলোর কিন্তু স্কোয়ার নিয়েছে। তো তোমার এখানে 7-এর হোল স্কোয়ার করলে 7 7 49 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। 46-এর এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 47 দাগের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে দেখো, সুইট, এই সুইটকে লেখা হয় XAHGU,
তাহলে হর্সকে কী লেখা হবে? তো এখানে 47-এর সঠিক উত্তর আমরা পাবো। এখানে এটা কিভাবে পাবো তো দেখো, তোমাদের জন্য আমি এটা রেখে দিলাম। 47 প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? এই প্রশ্নটা কীভাবে করবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। জাস্ট একটু প্রবলেম আছে, যার জন্য কিন্তু আমি করে দিলাম না। তোমাদের দেখি তোমরা কতটা নিজেকে ট্যালেন্ট মানে দেখাতে পারো, যে তোমরা কেমন প্রিপারেশন নিয়েছো আমি দেখবো। তবে ওই প্রশ্নের অর্থাৎ 47 প্রশ্নের উত্তর কমেন্ট করবে যে এটা হয়েছে উত্তর। নিজেকে যাচাই করার জন্য অবশ্যই কমেন্ট করবে। আর 48 প্রশ্ন দেখবো নিচের সিরিজটি সম্পূর্ণ করুন। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে কিন্তু অনেকটা জ্বালায়, কিন্তু এগুলো তুমি সহজে নির্ণয় করবে কীভাবে? প্রথমে লেটারগুলো গুনবে। এখানে দেখো এই যে শূন্যস্থান আছে না, শূন্যস্থান সহ লেটার গুনবে। এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা কিন্তু লেটার আছে। তা তোমার এখানে যেহেতু বিজোড় একটা লেটার আছে, তাহলে এখানে কিছু একটা ডিস্টার্ব আছে। তো আমরা এটাকে কীভাবে নির্ণয় করে দেখো, প্রথমে তুমি মনে করো 4টি, তারপরে তুমি 5টা করে দাও, 3 5 15। ওকে, তাহলে এভাবে তো করতে পারো। অথবা তোমার প্রথমে তুমি 4টে দাও, তারপরে তুমি 5টা দাও, 6টা দাও, এরকমভাবে তুমি করতে পারো। দেখি আমরা কীভাবে করা যায়। তো এখানে আমরা আমরা কি করতে পারি, ABB করতে পারি, ঠিক আছে? ABB মনে করো, ABB, তারপরে দিলাম, তার মানে 3টি তো আমরা এখানে মনে করো সির অপশানটা নিচ্ছি। ABB এই পর্যন্ত হলো, তারপরে 3টি 3টি B হলো। তারপরে দেখো আবার আমরা কি করতে পারি, এখানে আমরা একটা নিতে পারি, তার মানে 4টি আর এখানে আমরা B নিচ্ছি। দেখো 4টি B, 4টি 4টি B, অর্থাৎ আমরা পেলাম কি BAAB। দেখো BAAB, এইটা কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রথমে 2টো A 2টো B, তারপর 3টি A 3টি B, 4টি A 4টি B। ওকে, তো এইভাবে কিন্তু এগুলো সহজে সমাধান করা যায়। আমরা 49 প্রশ্নে চলে যাবো। 49 প্রশ্ন আছে, দেখো অনিল তার বিদ্যালয় থেকে প্রথমে উত্তর পূর্ব দিকে 12 কিমি গেল, সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে বরাবর 16 কিমি গেল। অনিল বিদ্যালয় থেকে এখন কত দূরে রয়েছে? খুব সুন্দর একটা প্রশ্ন। আমি এইখানটা একটু জায়গা আছে, যার জন্য আমরা কিন্তু এই জায়গাটায় করে দিচ্ছি। আর এরকম প্রশ্ন কিন্তু তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নের জন্য তুমি কিন্তু অনেকটা ভুগবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইস্ট, ওয়েস্ট, নর্থ আর সাউথ করো। তো বলছে প্রথমে উত্তর পূর্ব দিকে 12 কিমি গেল। প্রথমে উত্তর পূর্ব মানে এই নর্থ আর ইস্টের দিকে গেল 12 কিমি, উত্তর পূর্ব দিকে সে 12 কিমি গেল। আচ্ছা, 12 কিমি যাওয়ার পরে সে কী করছে, সেখান থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর 16 কিমি গেল। দক্ষিণ পূর্ব বরাবর, দক্ষিণ পূর্ব কোন দিকে আছে? এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট। তাহলে দক্ষিণ পূর্ব তোমার হয় যদি, তাহলে তোমাকে এরকমভাবে যাবে, তার মানে তোমার এরকমভাবে গেল, ঠিক আছে? তো এবারে বলছে অনিল বিদ্যালয় থেকে এখন কত দূরে রয়েছে, তার মানে এখান থেকে সে কত দূরে রয়েছে, তার মানে এই মাপটা তোমাকে নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়াল এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে? তো এটা আমি এখানে আঁকতে পারিনি ঠিকই, কিন্তু এটা তোমাকে দাঁড়াবে এরকম একটা দাঁড়াবে ত্রিভুজ। এটা মনে করো 12 সেমি, এটা মনে করো 16 সেমি, যেটা আমরা এখানে 12 মনে করছি, এখানে 12 কিমি, এটা সরি এখানে 12 কিমি, এটা মনে করো 16 কিমি। ওকে, এটা হচ্ছে 16 কিমি। তাই এটা আমার মনে করতে হবে 12, আর এটা মনে করতে হবে 16। ওকে, এই জায়গাটায় যদি তুমি দাও, তাহলে তুমি এখানে B দিতে পারো, এখানে C দিতে পারো। এবারে তোমার এই যে মানটা, এই যে এটা হচ্ছে, এই যে কোণটা হচ্ছে, এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। আর এই কোণটা 90 ডিগ্রি হওয়ার জন্য এটি একটি সমকোণী ত্রিভুজ। সঙ্গে সঙ্গে সমকোণী ত্রিভুজ হওয়ার সাথে সাথে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে, কোনটা অতিভুজ হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই যে এটা লম্ব হবে আর এটা ভূমি হবে, আর এটা কিন্তু হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ এসি কিন্তু অতিভুজ। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কিন্তু সূত্র। সেখানে এসির মানটা তোমাকে নির্ণয় করতে হবে। এসির মানটা তুমি যদি নির্ণয় করতে পারো, তাহলে তোমার অঙ্ক কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে এসি অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এসি সমান সমান আমরা একটা রুট দিলাম, মানে এসি মানে অতিভুজ স্কোয়ার, স্কোয়ারটা উঠে রুট হয়ে গেল। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কত 12, লম্ব কত, লম্ব হচ্ছে 16, আর ভূমি কত, ভূমি হচ্ছে 12। তাহলে 12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার, তা 12 12 144, ঠিক আছে? আর 16 256। ওকে, 256। তাহলে এটা যদি আমরা রুট করি তাহলে হয়ে যাবে রুটের মধ্যে, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে রুটের মধ্যে হিসেবে 400, আর 400 সমান সমান আমরা পাবো কত, 20। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 20। তো এখানে সে এখন স্কুল থেকে কত দূরে আছে, 20 কিমি দূরে আছে, অর্থাৎ সিদ্ধ দেখাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গার থেকে এই মানটা কিন্তু তোমার আসে 20 কিমি।
তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে। এইরকম প্রশ্ন কিন্তু একটা পড়বে, মানে ঘুরিয়ে পেঁচি যেভাবে হোক এরকম একটা প্রশ্ন পড়বে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। তোমাকে কিন্তু বলবে না কোন দিকে আসে কোথায় আসে, এটা কিন্তু খুব কম পড়বে। আর এই যে আজকে যেটা করলাম আর কি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এরকম প্রশ্ন কিন্তু পড়ে। আমরা পঞ্চায়েত দাগের প্রশ্নে চলে যাব। পঞ্চায়েত দাগের প্রশ্ন আছে দেখো, মঞ্জু পঙ্কজের থেকে লম্বা, রাজীব রাকেশের তুলনায় লম্বা কিন্তু পঙ্কজের তুলনায় বেটে, প্রবোধ মঞ্জুর তুলনায় লম্বা, সবচেয়ে কম উচ্চতা কার? তো এখানে আমি আর তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম না, এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এখানে কিন্তু সবচেয়ে কম উচ্চতা কার? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু রাকেশের উচ্চতা সবচেয়ে কম। প্রথমে হবে প্রবোধের, তারপরে মঞ্জু, তারপর পঙ্কজ, তারপর রাজীব, তারপর রাকেশ, শেষে দেখবে একদম রাকেশ আসবে। তোমরা অবশ্যই এটা করবে, কারণ অনেক প্র্যাকটিস সেটে আমি এটাকে এইরকম প্রশ্ন কিন্তু সমাধান করে দিয়েছি। আমরা এখান থেকে প্রশ্ন নির্দেশ আছে 51 থেকে 53, নিম্নে অঙ্কিত চিত্রটি থেকে প্রশ্ন উত্তর দিন। তো এখানে তোমার এই যেগুলো আছে এর মধ্যে দেখো, আয়তক্ষেত্র মানে সাদা, বৃত্ত মানে কালো, বাদামি, এটা ডিম্বাকৃতি টাইপের বাদামি। তো এই জায়গাটায় সব শিশুদের সংখ্যা দেওয়া আছে, 20, 15, 10, 50, 30, 100, এসব শিশুদের সংখ্যা দেওয়া আছে। এখানে বলছে এখান থেকে প্রশ্ন, কতগুলি শিশু পছন্দ করে বাদামি এবং সাদা কিন্তু কালো নয়, কতগুলি বাদামি পছন্দ করে এবং সাদা কিন্তু কালো পছন্দ করে না, এর মধ্যে কতজন আছে? তারপরে দেখো 52 দাগেরও প্রশ্ন আছে, দেখো কত অনুপাত শিশু পছন্দ করে বাদামি এবং কালো। আর তারপরে 53 দাগে আছে, যারা কালো পছন্দ করে না এবং যারা শুধু কালো ও সাদা পছন্দ করে তাদের অনুপাত কত? তো এই যে সমাধানটা সম্পূর্ণ তোমাদেরকে ছেড়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করবে 51, 52, 53 প্রশ্নের সঠিক উত্তর কী হবে। ঠিক আছে, আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সমাধান যত তোমরা নিজেকে তৈরি করবে ততই কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স আসবে যে তুমি এইসব প্রশ্নের উত্তর পারবে। তাই তোমাদেরকে কিন্তু 51, 52, 53 সমাধান করতে বলেছি। চলো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কী আছে। 54 প্রশ্ন আছে দেখো, যদি ড্রাইভার 7 তারপরে এখানে এটার সমান 11 হয় তাহলে এটার সমান কী হবে? অ্যাক্সিডেন্ট সমান কত? তো তোমাকে তুমি কীভাবে নির্ণয় করবে এই প্রশ্নটা দেখো। এখানে যদি আমরা এই ড্রাইভার সমান 7 পাচ্ছি, তার মানে এখানে আমরা লেটারগুলো গুনবো, 1, 2, 3, 4, 5, 6টা লেটার সঙ্গে আমরা 1 যোগ করবো, তাহলে 7টা লেটার হয়ে যাচ্ছে। সেমভাবে এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা লেটার সঙ্গে একটা লেটার, তাহলে দেখো 11টা লেটার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এটা সমান সমান কী হবে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 + 1 সমান 9টা লেটার, অর্থাৎ 9 কিন্তু হবে সঠিক উত্তর, সিদ্ধাক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এই প্রশ্ন যে আমি যে উত্তরটা করে দিলাম এটা তোমরা কিন্তু মানে সঙ্গে ধরতে পারবে না, তোমাদের একটু প্রবলেম হবে। ঠিক আছে, তো 54 দাগের প্রশ্ন আমরা দেখলাম, আমরা 55 দাগের প্রশ্ন দেখব। 55 দাগের প্রশ্ন আছে, শব্দচিহ্ন স্থানে সঠিক শব্দটি বসান। এখানে ছাত্র, শিক্ষক, পর্যটক, জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমরা বলতে পারি শিক্ষক ছাত্রকে শিক্ষা প্রদান করে। ঠিক আছে, তাহলে গাইড পর্যটকদেরকে কি করবে? ভ্রমণের স্থানের ইতিহাসে শিক্ষা প্রদান করবে। অর্থাৎ তোমার এই জায়গাটায় তাহলে আমরা কি উত্তর নিতে পারি? তো এর সঠিক উত্তর নিতে কিন্তু গাইড করবে। ওকে, এর দাগ হবে সঠিক উত্তর। 56 প্রশ্ন আছে দেখো, এখানে ক্লেভারকে লেখা হয় এটা, তাহলে ব্যান্ডিটকে কি লেখা হবে? তো এখানে যদি আমরা মানে দেখি তাহলে সির পরে আমরা পাবো কি ডি, তারপরে এল এর পরে দেখো এন পাচ্ছি, তার মানে এল পরে এম বাদ দিয়ে এন, তারপরে ইর পরে দেখো এখানে এইচ, ই এফ জি বাদ দিয়ে এইচ, অর্থাৎ একটা করে কিন্তু আমরা লেটার বাদ দেবো, তার 2টো লেটার, তার 3টে লেটার, এরকমভাবে কিন্তু চলছে। তো আমরা এখানে সির পরে ডি এসছে, তাহলে বির পরে আমরা কি লিখতে পারি? বির পরে আমরা সি দিয়ে স্টার্ট করবো। ওকে, সি দিয়ে কিন্তু এটার উত্তর হবে। তো সি দেখো এই 3টি অপশানে কিন্তু সি আছে। তারপরে আমরা কি করব? তারপরে দেখো এরপরে আমরা কি দেবো? এখানে যেরকম এল এর পরে কিন্তু এন দিচ্ছে, মানে এম বাদে এন, তার মানে এ বির পরে আমরা আবার পাবো সি, অর্থাৎ এখানে আমরা সি দেবো। তারপরে এনের পরে কী হবে? এখানে যেরকম ইর পরে এফ জি বাদ দিয়ে এইচ, তাই এনের পরে ও পি বাদ দিয়ে আমরা এখানে দেবো কিউ, তার মানে সিসি কিউ আছে কোনটা? এটা আছে, এটাও আছে, দেখো সি এবং ডি দুটোই আছে কিন্তু সিসি কিউ। তারপরে এই জায়গাটায় চলে যাবো আমরা, এখানে জেড আছে, এখানে আছে ভি, এস টি ইউ ভি, ভির পরে ডাব্লু এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো তার মানে 3টি লেটার বাদ দেবো মাঝখান থেকে। তো এখানে আমরা ডি পাচ্ছি, ডির পরে ই এফ জি, তারপর আমরা পাবো এইচ, অর্থাৎ এই জায়গাটায় তোমার হবে এইচ, সিসি কিউ এইচ। এখানে দেখো ডির দাগ হবে কিন্তু সঠিক উত্তর, সিসি কিউ এইচ, এটাই কিন্তু নেই, সিসি কিউ জি আছে, সিসি কিউ এইচ হবে সঠিক উত্তর, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। বেশি সময় নষ্ট করবে না, তার জন্য কিন্তু ওখানেই স্টপ করে দিয়ে পরের প্রশ্ন চলে যাবে। তা চলো আমরা 57 দাগের প্রশ্নে চলে যাই। 57 দাগের প্রশ্ন আছে দেখো,
কোন ছবিটি নিচের সম্পর্কগুলোর সঙ্গে সঠিক মিলে যাচ্ছে তা নির্ণয় করো। বালক, ছাত্রছাত্রী, খেলোয়াড়। তো তোমার এই জায়গাটায় একদম তুমি সহজে নির্ণয় করতে পারবে যে এখানে তোমার এই যে ডির দাগ দেখো, বালক, ছাত্রছাত্রী, খেলোয়াড়, যে বালক সে ছাত্রছাত্রী আবার খেলোয়াড়। ওকে, তাহলে তুমি এখানে কিন্তু সহজে নির্ণয় করতে পারে। ডির দাগ হবে কিন্তু এর সঠিক উত্তর। আমরা 58 দাগের প্রশ্ন চলে যাবো। 58-এর প্রশ্ন আছে, দেখো নিচের কতগুলি ত্রিভুজ আছে, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। 8, 10, 12 আর 14। তো এখানে তোমার যে ত্রিভুজগুলো আছে দেখো, এখানে সম্ভবত ত্রিভুজ আছে, তো এখানে ত্রিভুজ আছে 12টি, দেখবে 12টি ত্রিভুজ আছে, হিসাব করে দেখবে 12টি ত্রিভুজ আছে। আমরা 59 দাগের প্রশ্ন চলে যাব। 59 দাগের প্রশ্ন আছে, দেখো প্রশ্ন চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি চিহ্নিত করুন। প্রশ্ন চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি নির্ণয় করতে হবে। এই জায়গাটায় তোমাকে কী বসবে, এই যে প্রশ্ন চিহ্ন স্থানে আছে এই জায়গাটা তোমার কী বসবে। এখানে আমরা এরকম করতে পারি, তো 5 × 5 = 25, ওকে, আর 7 × 7 = 49। 25 আর 49 যদি যোগ করি তাহলে 9 আর 5 = 14, 4 হাতে 1, 4 একে 5 আর 2 7, 74। এখানে 4-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ার যোগ করো অর্থাৎ 16 আর 81, এই দুটো যোগ করো তাহলে তুমি পাবে 7, 8 আর 1 9 অর্থাৎ 97। ঠিক আছে, তাহলে এখানে 74, এখানে 97 পেয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা অবশ্যই 6 স্কোয়ার করবো 36। ঠিক আছে, তাহলে 157 থেকে আমরা 36টা বিয়োগ করব। তাহলে 36 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 6 আর কত হলে 7, 1 হলে 7, 3 আর কত হলে 5, 2 হলে 5, একটা বসে গেল, তার মানে 121। তার মানে তোমার এই জায়গাটায় কত হবে, তোমার যদি 11-এর স্কোয়ার করো তাহলে কিন্তু 121 পাচ্ছ। তাহলে তোমার এখানে সঠিক উত্তর হবে কিন্তু 11, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 60 দাগের প্রশ্ন করি। 60 হচ্ছে, নিম্নলিখিত বাক্যগুলি পড়ে প্রশ্নের উত্তর দিন। PWQ X, R, Y, Z এবং S গোল করে পরপর একে অপরের দিকে মুখ করে বসে আছে। Y বসে আছে ঠিক Q এবং R এর মাঝখানে। P কিন্তু X বা Z এর পাশে বসে নেই। Z একদম Q এর ডান দিকে বসে আছে। S বসে আছে X এর বাঁ দিক থেকে তৃতীয় এবং Y এর ডান দিকে। কে S এর বাঁ দিকে বসে আছে তোমাকে নির্ণয় করতে হবে। কে S এর বাঁ দিকে বসে আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে তোমার এস এর বাদিকে কে আছে তোমাকে নির্ণয় করতে হবে। তো আমি যদি এখান থেকে একটা বৃত্ত আঁকি, গোল করে বসে আছে যখন, তার একটা গোল টেবিল বানালাম। এই গোল টেবিলের এখানে বলছে PWQ X, R, Y, Z, S সব গোল করে বসে আছে এবং একে অপরের দিকে মুখ করে বসে আছে। কজন, 2 জন, 4 জন, 6 জন, 8 জন বসে আছে। তাহলে আমি এখানে 1, এখানে 2 করি, এখানে 3, এখানে 4 করি, এখানে 5, এখানে 6 করি, এখানে 7, এখানে 8 করি। গোল টেবিল বানানোর পরে আমরা প্রথমে দেখব Y বসে আছে ঠিক Q এবং R এর মাঝখানে। ওয়াই কোথায় বসে আছে, কিউ এবং আর এর মাঝখানে। যদি আমি ওয়াইটা এখানে দিই আর কিউ এবং আর এর মাঝখানে, তো কিউ এখানে দিলাম আর এখানে দিলাম, কিউ আর আর এর মাঝখানে। এটা আমরা পরবর্তীতে এটা কিন্তু কাটতেও পারি, ঠিক আছে। তো কিউ এবং আর এর মাঝখানে ওয়াই দিলাম। এখানে 2-এর দাগের অপশানে আছে পি কিন্তু এক্স বা জেডের পাশে বসে নেই। পি কোথায় বসে নেই, এক্স বা জেডের পাশে বসে নেই পি। তাহলে আমরা কি করব, আমরা যদি এই জায়গাটায় এক্স দিই আর এই জায়গাটায় যদি জেড দিই, ঠিক আছে, এটা এক্স মনে করুন আর এটা মনে করো জেড, তাহলে এক্স এবং জেডের পাশে কে বসে নেই, পি বসে নেই। তাহলে পিটা আমি এরকম জায়গায় দেবো, তাহলে আমার মিলতে পারে কি না সেটা আমরা দেখব। এখানে বলছে 3-এর অপশানে জেড একদম কিউ এর ডান দিকে বসে আছে। জেড কোথায় বসে আছে, কিউ এর ডান দিকে। তাহলে এখানে কিন্তু এই লাইনটার থেকে এটা কিন্তু একদম সঠিক হয়ে গেছে। আমি এখানে মনে করছিলাম আমরা এই জায়গাটায় জেড দিতে চাইছিলাম, কিন্তু এখানে এক্স বসালেই ঠিক আছে। জেড কিন্তু কিউ এর ডান দিকে বসে আছে এখানে বলেছে। 4-এর অপশান বলছে এস বসে আছে এক্সের বাদিক থেকে তৃতীয় এবং ওয়াইয়ের ডান দিকে। তার মানে আমরা চোখ বুঝি এই জায়গাটায় লিখতে পারি, ঠিক আছে। এক্স থেকে তৃতীয় বাদিকে 1, 2, তারপর 3 নম্বরে এস তৃতীয়, এবং ওয়াইয়ের ডান দিকে ওয়াই কোথায়, এই যে ওয়াইয়ের ডান দিকেই হচ্ছে এসটা বসে আছে। ওকে, এবারে কে এসের বাদিকে বসে আছে, ঠিক আছে। এই জায়গাটায় যে ফাঁকাটা আছে সেই জায়গাটায় আমরা কী দিতে পারি, আমরা এখানে কিন্তু দেইনি ডাব্লু, তাই ডাব্লুটা আমরা এখানে বসাতে পারি। ওকে, তো এবারে দেখো এখানে বলছে এসের বাদিকে কে বসে আছে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এসের বাদিকে কে বসে আছে, এস আছে, এই যে এসের বাদিকে কিন্তু বসে আছে জেড। তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু জেড, এর দেখাবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এই রিজনিংয়ের প্রশ্নের সমাধান কিন্তু এভাবে করতে হয়। তো আমরা রিজনিং প্রশ্নের সমাধান করলাম, এবার আমরা 100টি দাগের প্রশ্নে চলে যাব। এত সময় আমরা রিজনিং করলাম, তো আমরা প্রথমে জেনারেল স্টাডিজ করেছি 25টা, আর তারপরে রিজনিং করলাম 25টা, মাঝখানে 10টা কিন্তু ইংরেজি করিনি, আর এডুকেশন স্কিল ইংরেজি করায় না। আমরা 100টি দাগের থেকে প্রশ্ন দেখব। তো চলো 100টি দাগের প্রশ্ন সমাধান করি। 100টি দাগ থেকে প্রশ্ন আছে দেখো 61 থেকে কিন্তু তোমার অঙ্ক প্রশ্ন আছে। তো অঙ্ক প্রশ্ন আমরা সমাধান করব। এখানে প্রথম অঙ্কটা কি আছে দেখো, 100টি দাগের অঙ্ক আছে, একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান হচ্ছে 49, 10ম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হবে 50। তো একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। কীভাবে বার করতে হবে দেখো,
9টি ইনিংসের গড় রান কত বলছে 49, তাই 9 49 কত, আর এখানে বলছে এখানে তারপর বলছে দেখো দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান হচ্ছে 50, তাহলে 10টি ইনিংসের গড় রান হচ্ছে 50 হলে মোট রান হবে 500, ঠিক আছে 500, আর 9টা 49 হলে কত হবে, অর্থাৎ 9টি ইনিংসের গড় রান 49, তাহলে 9টা 49-এর মোট কত হবে, তো 9 9 81, 1 হাতে 8, 4 9 36, আর 8 হচ্ছে 44, ওকে। তাহলে আমরা 11তম ইনিংসে রান পেয়ে যাবো বিয়োগ করলে। 1 আর কত হলে 10, 9 হলে 10, 4 একে 5, 5 আর কত হলে 10, 5 হলে 10, অর্থাৎ 59। এই যে বলেছে দশমতম ইনিংসের রান কত, তো দশমতম ইনিংসের রান পেয়ে গেলাম এখান থেকে 59 বিয়োগ করলে এখানে দশমতম ইনিংসে রান পেয়ে গেলাম 59, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। 500 থেকে 441 বিয়োগ করলে 59 হবে এর সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 61 পরে 62 দাগের প্রশ্নে। অঙ্ক একদম ইজি অঙ্ক করবে, কোনো ক্যালকুলেশন করবে না, যত কম ক্যালকুলেশন করবে ততই কিন্তু তোমাদের টাইমটা বাঁচবে, ওকে। 62 প্রশ্ন আছে দেখো, 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে তার 44% লাভ হবে। তুমি এটা সহজেই সমাধান করতে গেলে তোমায় কী করতে হবে, এখানে 12টি লজেন্স বিক্রি করেছে কত, 4% ক্ষতি হয়েছে, তার মানে তোমার ওটা বিক্রয় মূল্য কত হচ্ছে 96 টাকা, ঠিক আছে। এবার বলছে টাকায় কটি লজেন্স বিক্রি করলে তার 44% লাভ হবে, এক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে 144, তা তুমি 96/144 দাও। যেহেতু এখানে 12টি লজেন্স মানে বিষয় বলছে, তাই তুমি এখানে ইন্টু 12 দাও, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার উত্তর সহজে তুমি সমাধান করতে পারবে। এই 12 12 144 পাবে, আর 8 12 96 পাবে, তার মানে এখানে 8টি হবে, টাকায় 8টি যদি বিক্রি করে তাহলে 44% লাভ হবে। এইভাবে এই অঙ্ক সহজে সমাধান করবে, কোনো উল্টোপাল্টা কোনো ক্যালকুলেশন নিয়ে আসবে না, দেখবে এরকমভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক সহজেই সমাধান করতে পারবে। আমরা 63 দাগের প্রশ্নে চলে যাবো। 63 প্রশ্ন আছে দেখো, দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 অংশ শেষ করে 10 দিনে, দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে আরও কতজন লোক নিয়োগ করতে হবে। তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তর তুমি কী করবে, M1 D1 T1 বাই W1 M2 D2 T2 বাই W2, এই সূত্র ধরে তুমি সমাধান করবে, ঠিক আছে। এখানে M1 কত আছে 400, তো তুমি এখানে 400 দাও। 400 জন লোক তোমাকে কত সময় ধরে করছে, 9 ঘন্টা করে কাজ করছে 10 দিন ধরে, ঠিক আছে। তো তার 9 ঘন্টা 10 দিন ধরে, তার মানে 10 গুণ 9 দেবে, হয়ে যাবে, বাই W1 কত 1/4 অংশ শেষ করে, ঠিক আছে। তো তাহলে এখানে তুমি দেবে কত 1/4, W1 এর মান হচ্ছে 1/4। এখানে বলছে দেখো, দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট 20 দিনে শেষ করতে আরও কতজন লোক নিয়োগ করতে হবে। তো 1/4 হয়ে গেছে, তাহলে 1 বিয়োগ 1/4 মানে কি 3/4 বাকি থাকে, সেই কাজটা তোমার কতজন লোক লাগবে সেটা তোমার নিয়োগ করতে হবে, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে তুমি এখানে কত আছে, এখানে তোমার এই যে কতজন লোক চাইছে সেই লোকটা তুমি M2 ধরো বা X ধরো, ঠিক আছে। তো তুমি X ধরো কতজন লোক, এবারে ইন্টু এই যে 8 ইন্টু 20 বাই কত, বাই হচ্ছে এক অংশ থেকে 1/4 অংশ হয়ে গেছে, তাহলে 3/4 অংশ থাকবে, ঠিক আছে। তো 3/4 দেবে। এবার তুমি এই 4টা কেটে দিতে পারো, ঠিক আছে। আর এই 20 কাটলে পাবে 2, আর এই 8 আর এই 400 কাটলে পাবে হচ্ছে 50, আর এই 2 আর এই 50 কাটলে তুমি পাবে 25। এখানে তোমার কত হচ্ছে দেখো, এখানে 9 আছে, তাহলে এখানে 25 আছে, তাহলে 8 25 200, 9 25 225, 225কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 675, তাহলে তোমার এক্সের মান দাঁড়াচ্ছে কিন্তু 675। এখন তোমার এখানে আছে কতজন নেওয়া, 400 জন নেওয়া আছে, তাহলে এখান থেকে 400 বিয়োগ করো, ঠিক আছে। তাহলে তোমার লাগবে এখনও কতটা 275 জন, 275 কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ ডিট দেখাবে কিন্তু সঠিক উত্তর। 63 ডিট দেখাবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। 64 প্রশ্ন। 64 প্রশ্ন কী আছে দেখো, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে। তো দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে 10% বৃদ্ধি হয়েছে, তারপর বলছে দেখো 10% হ্রাস পেয়েছে। তা তুমি এটাকে কি করবে, তোমার একদম সহজভাবে ক্যালকুলেশন করবে, এটা সবসময় হ্রাস পাবে, তাহলে 10 × 10/100 এরকম করবে, তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু একবার বৃদ্ধি একবার হ্রাস পেয়েছে, তার তোমার সবসময় হ্রাস পাবে, তাহলে 1% হ্রাস, ওকে। এটা কিন্তু তোমাকে এরকমভাবে সহজেই সমাধান করা যায়, বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এইসব অঙ্ক কিন্তু বেশি ক্যালকুলেশন লাগে না, এরকমভাবে করলেই তুমি পেয়ে যাবে। এবারে 65 দাগের প্রশ্ন আছে দেখো, 65 দাগের প্রশ্ন আছে, 8000 এর 15% বার্ষিক সুদের হারে 2 বছর 4 মাসের বার্ষিক রূপে গৃহীত চক্রবৃদ্ধির সুদ কত হবে। তা তোমাকে এটা কীভাবে নির্ণয় করতে হবে দেখো, 2 বছর 4 মাসের সুদ কীভাবে বার করবে দেখো, সমূল চক্রবৃদ্ধি তোমাকে বার করতে হয়, তাহলে এখানে 8000 দেবে ইন্টু 15% বার্ষিক সুদ হারে 2 বছরের মানে তোমার হচ্ছে 115/100 হবে। সেই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 23/20 হবে, 5 দিয়ে কাটলে, তাহলে 115/100 23/20 হবে, 23/20 2 বছর দেবো, তা 23/20 আমি এখানে দিলাম 23/20
ইন্টু 23/20, এটা কিন্তু 2 বছর হলো। 4 মাসেরটা বার করব, 4 মাসেরটা এর সাথে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো সেটা কীভাবে বার করতে হয় দেখো, 4 মাসেরটা তুমি এরকমভাবে বার করবে। তোমার এটা যেহেতু তোমার এখানে 15%, তাহলে 15 ইন্টু 4 মাসের মানে 4/12, অর্থাৎ 1/3, 3 5 15, 5 1 5, তার মানে তোমার হয়ে যাবে কত, 105/100। তো তোমার 105/100 মানে 21/20। তো তোমার যেহেতু 4 মাসের সুদ হয়ে যাবে কত, 4 মাসের চক্রবৃদ্ধি সুদ হবে, 4 মাসের চক্রবৃদ্ধি হবে কিন্তু 21/20। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার তুমি এটাকে কী করবে, ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করলে দেখো এখানে 3টি শূন্য কেটে যাবে, 3টি শূন্য, এই 3টি শূন্য কেটে গেল। এবার আমরা এখানে 4 দ্বিগুণে 8 করব, আর এখানে আমরা 2 দ্বিগুণে 4 করবো, আর এই 2 আর এই 2 কেটে দেবো, ঠিক আছে? এবার 23 আর 21 যদি তুমি গুণ করো তাহলে তোমার হয়ে যাবে 11109, ঠিক আছে? এবারে এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি হলো, 11,109 হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে তুমি 8,000টা বিয়োগ করো, 8,000টা বিয়োগ করলে কত হবে, 9 করতে 9, 0 করতে 0, 1 করতে 8, 8 করতে হলে 3 হলে 11, অর্থাৎ 3109। তো এর সঠিক উত্তর হবে 3109। সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 65 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। 66 দাগের প্রশ্ন আছে দেখো, কোনো মূলধনের উপরে 5% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 35 হয়, এই মূলধন কত? তো এখানে তুমি 66 দাগের প্রশ্ন কী করে সমাধান করবে, কোনো মূলধনের উপরে 5% বার্ষিক সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলেছে 35, মূলধন কত তোমাকে নির্ণয় করতে হবে। তা তুমি এটাকে কীভাবে নির্ণয় করবে দেখো, তো তোমার এটা খুব সহজে তুমি এরকমভাবে সমাধান করবে, যেটা হচ্ছে তোমার এই যে 35 আছে, 35 দেবে, এই যে তোমার সরল সুদের পার্থক্য কত বলেছে 35, এই 35টা দেবে ইন্টু কী করবে 100 বাই এই 5% সুদের হারে বলেছে, তাই 5 দেবে। যেহেতু 2 বছর বলেছে তাই তুমি এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে কিন্তু মাথায় সময়টা দেবে, অর্থাৎ 2 দিয়ে দেবে। তোমার এখান থেকে সমাধান করলে তোমার ওই মূলধন কত এখান থেকে বেরিয়ে যাবে খুব সহজে। তো তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে, তোমার এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 35 ইন্টু 100 ইন্টু 100 বাই 5 ইন্টু 5, ওকে? তাহলে তুমি এখানে 5 7 35 পাচ্ছ, আর এখানে 5 20 100 পাচ্ছ, অর্থাৎ এখানে 7 দিনও 14, 14-র সঙ্গে 100 যদি মানে 140-এর সঙ্গে 100, 7 20 140, 140-এর সঙ্গে তুমি 100 যদি গুণ করো তাহলে হয়ে যাচ্ছে 140% 2 শূন্য, অর্থাৎ সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। 14,000 টাকা কিন্তু মূলধন। এভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজেই সমাধান করা যায় এক কথায়। 67-এ প্রশ্ন আছে দেখো, যদি সুনীল 5 কিমি পার ঘন্টা গতিতে স্থির জলে নৌকা চালায়, স্রোতের বিপরীতে 3.5 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের দিকে কত, স্রোতের দিকে মানে স্রোতের অনুকূলে গতিবেগ কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো তোমার সূত্র কী আছে তুমি জানো কি, স্থির জলে নৌকার গতিবেগ, ঠিক আছে? তো স্থির জলে নৌকার গতিবেগের সূত্র কি জানো, জলে নৌকার বেগ, এটা তুমি সূত্র কি জানো, অনুকূল যোগ প্রতিকূল বাই 2। তাহলে তুমি এখানে অনুকূল দাও যোগ প্রতিকূল, প্রতিকূলের বেগ কত আছে তোমার এখানে দেখো, এখানে কিন্তু অনুকূল যোগ প্রতিকূল বাই 2, এইটা হচ্ছে তুমি সূত্র জানো। স্থির জলে নৌকার বেগ কত, স্থির জলে নৌকার বেগ বলেছে 5 কিমি পার ঘন্টা, তো তুমি এখানে 5 দাও, ঠিক আছে? সমান সমান অনুকূল কত, অনুকূল নেই, অনুকূল তোমাকে বার করতে হবে, বলেছে স্রোতের দিকে গতিবেগ কত, তার মানে অনুকূল, বুঝতে পেরেছো? তো অনুকূলের বেগ তোমাকে বার করতে হবে, তাই অনুকূল যোগ প্রতিকূল কত আছে, প্রতিকূল দেখো এখানে 3.5 কিমি আছে, স্রোতের বিপরীতে মানে প্রতিকূল, এটার মান হচ্ছে 3.5, আর নিচে হয়ে যাবে কিন্তু 2, সূত্রের 2। এবার 2 এর সঙ্গে 5 গুণ করো তাহলে 10, তাহলে অনুকূলের বেগ কত হবে, অনুকূল কিন্তু এই সাইডে অনুকূল প্লাস 3.5 এই সাইডে চলে আসে, আর 5 দিনও 10 হয়, ঠিক আছে? 10, এবার এই প্লাস 3.5 ওই সাইডে গেলে কিন্তু মাইনাস 3.5 হয়। এই ক্যালকুলেশন যদি তোমরা না জানো তাহলে কিন্তু কিছু করতে পারবে না, ঠিক আছে? তো এটা কিন্তু সহজে ক্যালকুলেশনে 6.5 হবে কিন্তু এর সঠিক উত্তর। 10 থেকে 3.5 বিয়োগ করো তাহলে 6.5 হবে, তো সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর, 6.5 কিমি পার ঘন্টা। এখানে বলছে না স্রোতের দিকে তার গতিবেগ কত, অর্থাৎ অনুকূলের গতিবেগ কত সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে, 6.5 কিমি পার ঘন্টা। এবার 68 থেকে প্রশ্ন দেখবো, 100 মিটার লম্বা একটি ট্রেন তার বিপরীত দিকে থেকে 5 কিমি পার ঘন্টা গতিতে আসে, এক ব্যক্তিকে 6 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতি কত? তো এই অঙ্ক তুমি কীভাবে সহজে সমাধান করবে দেখো, এস সমান সমান ডি/টি, এই সূত্র পাতাবে, এস সমান সমান ডি/টি, এই সূত্রটা তুমি নিয়ে আসবে। এস এর মান কত, তোমার এখানে উত্তর চাইছে হচ্ছে ট্রেনটির গতিবেগ কত, তোমার ওই এস এর মানটা বার করতে হবে, ঠিক আছে? ট্রেনের গতিবেগ বার করতে বলেছে। এবার যেহেতু লোক এবং ট্রেন দুটো বিপরীত দিক থেকে আসছে, তাই ট্রেনের গতিবেগ এবং লোকের গতিবেগটা কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে তুমি যদি ট্রেনের গতিবেগ এক্স ধরো, এক্স কিমি পার ঘন্টা, তাহলে এখানে তুমি এক্স প্লাস 5 তার আপেক্ষিক গতিবেগ, অর্থাৎ ট্রেন যেদিকে যাচ্ছে তার বিপরীত দিক থেকে লোকটা আসছে, তাহলে ওদের আপেক্ষিক গতিবেগ x+5, একে তুমি 5/18 দিয়ে গুণ করো, তার মানে মিটার পার সেকেন্ড হয়ে গেল 5/18, ওকে? আর এবার এইটা সমান সমান কত হবে, এখানে ডির মান কত, ডির মান 100 মিটার লম্বা ট্রেন, তাহলে এখানে 100 হয়ে যাবে। আর টির মান কত, টির মান এই যে 6 সেকেন্ড অতিক্রম করেছে 6 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আমি 6 আর 18 কাটলে হয়ে যাবে 3, আর এই 5 আর এই 100 কাটলে হয়ে যাবে 20। তাহলে আমরা পাচ্ছি কত, x+5 সমান সমান 3 20 60,
আশা করি বুঝতে পেরেছো। তাহলে এক্স সমান সমান আমরা পাচ্ছি কত 55, 5টা ওই সাইডে গেলে কিন্তু বিয়োগ 5 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে 60 থেকে 5 বাদ দিলে হবে 55, তাহলে অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত 55 কিমি পার ঘন্টায়, এর দেখাবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। 69 প্রশ্ন হচ্ছে দেখো, একটি ট্রেন বিদ্যুতের একটি খুঁটিকে 5 সেকেন্ডে অতিক্রম করে, 600 মিটার লম্বা একটি ব্রিজকে 35 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো দেখো তুমি মনে করো ট্রেনটির গতিবেগ নির্ণয় করার আগে তোমার ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ট্রেনটির দৈর্ঘ্য তোমার এখানে কিন্তু দেওয়া নেই, তো তুমি মনে করো ট্রেনটির দৈর্ঘ্য মনে করো এক্স মিটার, ঠিক আছে? তো এই যে বলছে 5 সেকেন্ডে অতিক্রম করে, মানে ট্রেনটির খুঁটিকে 5 সেকেন্ডে অতিক্রম, মানে ট্রেনটি যতটা লম্বা সেটাই কিন্তু ওই 5 সেকেন্ডে অতিক্রম করে, বুঝতে পেরেছো? তো যেহেতু খুঁটিকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, আর ব্রিজ সেতুকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজ বা সেতুর দৈর্ঘ্য যোগফল, ঠিক আছে? তাহলে এক্স 5 সেকেন্ডে যায় এক্স, মানে 5 সেকেন্ডে যায় এক্স মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? তাহলে x/5, ওকে, এত মিটার। এটা কিন্তু হচ্ছে মানে ট্রেনের আপেক্ষিক গতিবেগ হয়ে গেল। এবার ডি/টি, ডির মান কত? ডির মান তুমি কত পাবে? ডি সমান সমান পাবে কিন্তু 600 মিটার লম্বা ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাহলে এক্স প্লাস 600 করবো। আর একটা করব, এখানে কত সময় অতিক্রম করছে সেটা 35 সেকেন্ড অতিক্রম করেছে, তাহলে এখানে আমরা 35 দিয়ে দেবো, ব্যাস। এখান থেকে কিন্তু খুব সহজে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা 5 7 35 করতে পারি, এখানে হচ্ছে এখানে আমরা কি করতে পারি 7x করতে পারি, 7x সমান সমান x প্লাস 600। তাহলে এখানে যদি এই এক্সটা এই সাইডে আসে তাহলে -x হয়ে যায়, তাই -7 থেকে 7x থেকে -x বাদ দিলে থাকে 6x, তাহলে 6x সমান সমান, তার মানে x সমান সমান কত হবে? ওই 6, এই 600টা উপরে যাবে আর ওই 6টা কিন্তু নিচে থাকবে, তাহলে 6 100 400, অর্থাৎ x এর মান হয়ে যাচ্ছে কিন্তু 100 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার তুমি এখানে x এর মান পেলে কত? 100, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, যেটা কিন্তু 5 সেকেন্ডে সে অতিক্রম করছে, ঠিক আছে? তো তাহলে খুঁটিকে অতিক্রম করা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে তুমি এখান থেকে খুব সহজে পাচ্ছ কি 100/5, অর্থাৎ কিন্তু 20 মিটার পার সেকেন্ড কিন্তু এর গতিবেগ, ওকে। যেহেতু এখানে ঘন্টায় গতিবেগ বার করতে বলেছে, তাহলে 20কে তুমি কী করবে 18/5 দ্বারা গুণ করে দেবে, তাই 18 উপরে যাবে 5 নিচে আসবে, তার 4 5 20, অর্থাৎ 4 8 72 কিমি পার ঘন্টা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 72, অর্থাৎ সিদ্ধা কিন্তু সঠিক উত্তর হবে। আমরা 70 দাগের প্রশ্নে চলে যাবো। 70 দাগের অঙ্ক আছে দেখো, 3টি নল এ বি সি একটি চৌবাচ্চাকে 6 ঘন্টায় ভর্তি করতে পারে। 3টি নলকে একত্রে খুলে দেওয়া হলো, 2 ঘন্টা পরে সিকে বন্ধ করে দেওয়া হলো, এ এবং বি বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করে দেয়। শুধু সি দ্বারা খালি চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো খুব সহজে তুমি এটা নির্ণয় করতে পারবে। এ বি এবং সি চৌবাচ্চাটিকে যেহেতু 6 ঘন্টায় ভর্তি করে, তাহলে এরা 2 ঘন্টায়, অর্থাৎ 3টি নল একত্রে খুলে দেওয়া হলো, 2 ঘন্টা পরে সি বন্ধ করে দেওয়া হলো, তো 2 ঘন্টায় ওটা কতটা ভর্তি করে? তাহলে 6 ঘন্টায় ভর্তি করে 1 অংশ, 1 ঘন্টায় ভর্তি করে 1/6 অংশ, আর 2 ঘন্টায় ভর্তি করে 2/6 অংশ। তার মানে এখান থেকে তোমার বেরোবে 1/3 অংশ। তাহলে বাদ থেকে কত? 1 বিয়োগ 1/3, তাহলে তোমারটা বাকি থাকবে 2/3 অংশ। এই 2/3 অংশ কাজটা সে কিন্তু এ এবং বি বাকি অংশ 7 ঘন্টায় ভর্তি করে দেয়, মানে 2/3 অংশ সে তারা 7 ঘন্টায় ভর্তি করে দেয় এ আর বি, ঠিক আছে? তো 2/3 অংশ 7 ঘন্টায় ভর্তি করে দেয় এ আর বি, তাহলে 1 অংশ ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে এখানে কিন্তু 7 গুণ 3টা উপরে চলে যাবে, 2টা কিন্তু নিচে চলে আসবে, অর্থাৎ 21/2 ঘন্টা কিন্তু 1 অংশ ভর্তি করতে এ বির সময় লাগবে, 21/2 ঘন্টা। এবার এখানে বলছে দেখো, ওই 2 ঘন্টা পরে সিকে বন্ধ করেছিল, তাহলে 2 ঘন্টায় কাজ করেছিল কত? 1/3 অংশ। 2 ঘন্টা যদি 1/3 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত অংশ করবে? তাহলে 3 গুণ 2, অর্থাৎ 1/6 অংশ, ঠিক আছে? তো 1/6 অংশ কিন্তু 1 ঘন্টায় করবে। এবার তুমি কি করবে? এই 21/2 ঘন্টায় করবে 1 অংশ, 1 ঘন্টায় করবে কত? 2/21 অংশ। তাহলে এখান থেকে 1/6 থেকে তুমি বিয়োগ করো 2/21, তাহলে তুমি কত পাবে? এখান থেকে তুমি পাবে কিন্তু 21 6 লস হয়ে যাবে 42, ওকে। তাহলে তুমি এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে 6 7 42 আর 21 দ্বিগুণে 42, অর্থাৎ 7 বিয়োগ 4, তার মানে 3/42, 3/42 মানে 3 1 3 আর 3 14 42, তাহলে এখান থেকে খুব সহজে পাবে 1/14। তাহলে 1/14 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করে কিন্তু 14 ঘন্টায়, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে সি, কিন্তু একা যদি কাজ করে তাহলে কিন্তু লাগবে 14 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাবো 71 দাগের প্রশ্নে। 71-এর প্রশ্ন আছে দেখো, 6 জন বালক কোনো কাজ 42 ঘন্টায় শেষ করতে পারে, 14 জন বালক কাজটি কত ঘন্টায় শেষ করবে? তো কীভাবে দেখো এই অঙ্কটা তুমি কীভাবে করবে? 6 জন বালক 42 ঘন্টা করে, 14 জন বালক কাজটি কত ঘন্টায় শেষ করবে? তাহলে 6 গুণ 42/14, ওকে। তো এখানে 3 14 42, 3 6 18, তো এখানে কিন্তু উত্তর হবে 18 ঘন্টা। আমরা 72 দাগের প্রশ্নে চলে যাবো। 72-এর প্রশ্ন আছে দেখো, এ কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, বি কাজটি 10 দিনে শেষ করতে পারে, এ বি সি 3 জনে একসাথে কাজটি 5 দিনে শেষ করতে পারে, সি একা কাজটি কত দিনে করবে? তাহলে এখানে বলছি এ কোনো কাজ 12 দিনে শেষ করতে পারে, বি সেই কাজটা 10 দিনে শেষ করতে পারে, আর এ বি সি মিলে কাজ করলে 5 দিনে শেষ করে। তাহলে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি 12 10 আর 5-এর লসও করি, তাহলে আমরা কী পাবো? এখান থেকে 12, 10, 5 এর লসও করবো, তাহলে আমরা যদি 2 দিয়ে দিই
দিই তাহলে 6 দিনও 12, 5 দিনও 10, এখানে 5 দিন 10, অর্থাৎ 5টা 5 বসে গেল। এবারে 5 দিলাম, তাহলে 6 দিলাম, এখানে 1 1, তাহলে দেখো এখানে 5 4 30, 3 দিন 60 হবে কিন্তু লসাগু। ঠিক আছে, তাহলে 60 একক কিন্তু হয়ে যাবে। এখন যদি করে তাহলে এর লাগে কিন্তু কতদিন, এর লাগে কিন্তু 60কে মানে 60কে 12 দিয়ে ভাগ করে তাহলে 5, তাহলে 5 একক করবে দিনে। আর বির ক্ষেত্রে কত হবে, বির ক্ষেত্রে হবে কিন্তু 6 একক করে দিনে। ওর আশা করি বুঝতে পেরেছি। আর এ বি সি, এ প্লাস বি প্লাস সি, এদের কত লাগবে, তো এখানে 5 বরং 60, অর্থাৎ 12 একক করে দিনে কিন্তু 12 একক করে কাজ করবে। এখন বলছে যে এ বি সি একসাথে 3 জনে করলে 5 দিনে কাজটি শেষ করতে পারে। ঠিক আছে, তো তার মানে 12 দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে সি একা কাজটি কত দিনে শেষ করবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে লাগছে কত, 5 আর 6 11। ঠিক আছে, তো 5 আর 6 11, আর এর মোট হচ্ছে 12, তাহলে 12 থেকে 11 বাদ দাও, তাহলে থাকবে কিন্তু 1। এই 1 হবে কিন্তু 1 ইউনিট কাজ করবে দিনে, কিন্তু সি কিন্তু দিনে 1 ইউনিট কাজ করবে। তাহলে 60 ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে, 60 দিন লাগবে, অর্থাৎ বিদ্যা কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 72 দাগের সঠিক উত্তর পেলাম কি, 72 দাগের সঠিক উত্তর পেলাম কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 73 দাগের প্রশ্ন। 73 দাগের প্রশ্ন কী আছে দেখো, 73 প্রশ্ন আছে দেখো, প্রভা 32,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, 5 মাস পরে 22,000 টাকা বিনিয়োগ করে অমিত ওই ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত হয়। বছরের শেষে 16,409 টাকার লাভ হয়। প্রভার ভাগ কত? প্রভার ভাগ তুমি যদি বার করতে চাও তাহলে তুমি এরকমভাবে অঙ্কটা সমাধান করবে। 32,000 টাকাটা কতদিন খাটে প্রভার, 32,000 গুণ 12, এটা হচ্ছে 12 মাস খাটে। আর ইস-টু তোমার হচ্ছে 22,000 টাকাটা কমাস খাটে, 22,000 টাকাটা কিন্তু এই অমিতির খাটে 7 মাস, কারণ 5 মাস পরে যোগ হয়, তাহলে এখানে 22,000টা এখানে দিয়ে দেবো ইন্টু 7। ঠিক আছে, তাহলে এই 3টি শূন্য আর এই 3টি শূন্য কেটে যায়। এখন এটার ক্ষেত্রে আমরা করতে পারি 16 দিনও 32, আর এখানে আমরা 11 দিনও 22 করতে পারি। ঠিক আছে, তাহলে এবার আমরা এই 16 আর 12 যদি গুণ করি তাহলে 6 12 72, 2 হাতে 7, 12 12 7 19, অর্থাৎ 192 ইস-টু 7 11 77 পাবো। ঠিক আছে, এবার মোট টাকা কত, 16,409। এই টাকাকে তুমি গুণ করো, যেহেতু প্রভার ভাগ পড়েছে তার প্রভা আছে 192 প্রভা, তো 192, আর আনুপাতিক ভাগ আর 192, আর এই আর এই যে 77 যদি আমি যোগ করি তাহলে কত হয়, 7 2 9, আর এখানে 7 আর 9 16, 6 হাতে 1 1 1 2, অর্থাৎ 269। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো 11,712 টাকা। ওকে, তার মানে বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। তোমরা এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে 11,712 টাকা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 74 দাগের প্রশ্নে চলে যাই। 74 প্রশ্ন আছে কি দেখো, x/y = 2:1, তাহলে এইটার মান তোমাকে নির্ণয় করতে হবে। তুমি এটা কীভাবে নির্ণয় করবে, দেখো এই ক্ষেত্রে x এর মান হয়ে যায় 2, y এর মান হয়ে যাবে 1, তাহলে এখানে তোমার 2² মানে 4 বিয়োগ 1, আর এখানে 2² মানে 4 যোগ 1, তাহলে তুমি এখানতে পাবে কত, 3, আর এখানতে পাবে 5, তাহলে তোমার উত্তর হয়ে যাবে 3:5। আশা করি বুঝতে পারছি, এর দেখাবে কিন্তু সঠিক উত্তর। 75 প্রশ্ন আছে দেখো, যদি এ বি এর থেকে 40% বেশি হয়, বি সি এর থেকে 20% কম হয়, তাহলে a/c সমান কত? তাহলে a/c সমান কত হবে, তাই a সমান হয়ে যাবে 140, মানে b ইন্টু 140/100, 140/100, আর এখানে বি সমান হবে সি এর থেকে 20% কম, তাহলে সি ইন্টু 20% কম মানে 80/100। ওকে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে এই শূন্য কাটতে পারি, 5 দিন 10, 7 দিন 14 করতে পারি। তাহলে এ সমান হয়ে যাবে কি 7b/5, আর এখানে আমরা পাবো এই শূন্য 4 দিন 8, 5 দিন 10, অর্থাৎ b সমান 4c/5। তোমার এখানে উত্তর চাইছে a/c সমান কত হবে, তাহলে a/c যদি তুমি বার করতে চাও তাহলে এখানে খুব সহজে বার করা যাবে। এখানে এই 4টা মানে বি আর সি এর মানে আছে 4:7, মানে এখানে হয়ে যাবে 4 7 28, আর সির মান হয়ে যাবে 5 5 25, তার মানে এর মান হয়ে যাবে 28:25। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হবে 28:25, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, a/c মান হবে 28:25। 75 দাগ পর্যন্ত অঙ্ক করলাম, এবার 76 দাগের অঙ্ক দেখবো। 76 দাগের অঙ্ক যেটা আছে দেখো, এখানে বলছে একজন দোকানদার প্রতিটি জিনিসের উপর 10% ছাড় দেয়, সে প্রতিটি জিনিসের দাম 20% বৃদ্ধি করে, তার শতকরা কত লাভ হয়? তো এই অঙ্কটা তোমাকে কীভাবে নির্ণয় করতে হবে, তো এখানে তোমার যেহেতু 10% ছাড় দেয়, তাহলে 100 টাকার উপর 10% ছাড় দেয়, প্রতিটি জিনিসের দাম 20% বৃদ্ধি করে রাখে, তার মানে 120 ইন্টু 90/100। ওকে, তাহলে তোমার এটার উত্তর হয়ে যাবে কত, তোমার এই শূন্য আর এই শূন্য, অর্থাৎ 108 টাকা কিন্তু এই জিনিসটির বিক্রয় মূল্য হবে। তা তোমার লাভ হবে কত, তুমি কিনেছিলে ক টাকায়, 100 টাকায়, তো লাভ কিন্তু হয়ে যাবে 100 - 8, 108।
তাহলে 8 টাকা কিন্তু লাভ হয়ে যাবে। তাহলে তোমার শতকরা লাভ হবে কিন্তু 8 টাকা, অর্থাৎ বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা 77 দাগের প্রশ্নে চলে যাবো। 77 দাগের প্রশ্ন আছে দেখো, 30%, 20%, 10% তিনটি ক্রমিক সারের সমতুল্য সার কত, তোমাকে এটা নির্ণয় করতে হবে। তা তোমার এটা কীভাবে নির্ণয় করবে দেখো, 100 ইন্টু 30/100 অর্থাৎ 70/100 করবে। 30% সার মানে 70/100 ইন্টু 20% সার মানে 80/100, ঠিক আছে তো। আর 10% মানে 90/100। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে কিন্তু এগুলো সমাধান করা যাবে। এই দুটো শূন্য কাটা যাবে, এই দুটো শূন্য কাটা যাবে, ঠিক আছে তো। আবার এ একটা শূন্য আর এ একটা শূন্য কাটা যাবে। সেই ক্ষেত্রে তোমার এখানে কত হবে দেখো, 7 8 56, 56 আর 9 যদি তুমি গুণ করো, 6 9 54, 4 হাতে 5 আর 5 9 45 আর 5 50, অর্থাৎ 504/10 হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার 50.4 হবে। ঠিক আমরা ক্যালকুলেশন করলে পাবো 50.4। এবার তোমার সমতুল্য ছাড় হবে কত, 100 থেকে তোমার ওটা বিয়োগ করতে হবে, 50.4 বিয়োগ করতে হবে। তাহলে 49.6 হবে কিন্তু এর সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর 49.6%। আমরা 77 পরে 78-এর প্রশ্ন, 79 80 প্রশ্নগুলো, এই 77 পরে 78 79 80 এইসব আছে, এদিকে 85 পর্যন্ত অঙ্ক আছে। তো আমরা কিন্তু আজকে ক্লাসে আর করলাম না। তো এইরকমভাবে দেখতে থাকো আর এডুকেশন স্কুল, যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে এরকমভাবে কিন্তু ক্লাস চলতে থাকবে। এটা কিন্তু অ্যাসিভার্স প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরকম প্রশ্ন তোমাদের জন্য কালেক্ট করা আছে। তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই 85 33 82 506 এই নাম্বারে ফোন করো। আজকে ক্লাস এই পর্যন্ত রাখবো, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।